কলকাতায় বৃষ্টি থেমে গেলে শহরটা কেমন যেন ধুয়ে মুছে যায়। রাস্তার ধারের কৃষ্ণচূড়া গাছগুলো আরো সবুজ দেখায়, ফুটপাতের ভেজা পাথরে আকাশের টুকরো ভেসে থাকে। কিন্তু মানুষের মন কি এত সহজে পরিষ্কার হয়? অন্নপূর্ণার হয়নি। সেদিন রাত থেকে ঋত্বিকের মুখটা বারবার ভেসে উঠছিল। আশ্চর্যের বিষয়, ছেলেটা একবারও তার ফোন নম্বর চায়নি, কোনো অযথা আগ্রহ দেখায়নি, যেন তাদের দেখা হওয়াটাই যথেষ্ট ছিল। এটাই কি তাকে এতটা নাড়া দিল? নাকি এত বছর পর সে এমন একজন মানুষের দেখা পেল, যে তার কথা বলার চেয়ে তার নির্ভরতাকে বেশি গুরুত্ব দিয়েছে? পরদিন সকাল, অরিন্দম ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছে। সামনে টোস্ট, ডিম, ফলের রস। অন্নপূর্ণা চা ঢেলে দিল। অরিন্দম চোখ না তুলেই বলল, গতকালের অনুষ্ঠান কেমন হলো? ভালো। আমাদের কোম্পানির ব্যানার ছিল তো? ছিল। মিডিয়ার কেউ ছবি তুলেছে? অন্নপূর্ণা একটু থেমে বলল, হয়তো। অরিন্দম খবরের কাগজ ভাঁজ করল। হয়তো কথাটা তোমার খুব প্রিয়। অন্নপূর্ণা হালকা হেসে বলল, সব প্রশ্নের নির্দিষ্ট উত্তর হয় না। অরিন্দম আর কিছু বলল না, ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়ল। যাওয়ার সময় ছেলেকে শুধু বলল, ভালো করে পড়াশোনা করো। তারপর বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই বাড়িটা আবার আগের মতো নিঃশব্দ। হৃদয় স্কুলে চলে গেলে সেই নীরবতা আরো ভারী হয়ে ওঠে। 3 দিন পর, অন্নপূর্ণা কলেজ স্ট্রিটে এসেছিল একটা বই কিনতে। বইয়ের দোকানগুলোয় ঘুরতে ঘুরতে হঠাৎ পিছন থেকে একটা পরিচিত গলা, রবীন্দ্রনাথ না জীবনানন্দ। সে ঘুরে দাঁড়ালো। ঋত্বিক, হাতে কয়েকটা পুরনো বই, মুখে সেই সহজ হাসি। অন্নপূর্ণা অবাক হয়ে বলল, আপনি এখানে? আমি তো প্রায়ই আসি, বরং আপনাকে এখানে আশা করিনি। বই কিনতে? বই কিনতে যারা আসে, তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। অন্নপূর্ণা হেসে ফেলল। কেন? কারণ তারা বাস্তবের চেয়ে কল্পনাকে বেশি বিশ্বাস করে। জনে কফি হাউজে গিয়ে বসল। পুরনো সেই চেনা গন্ধ, দেয়ালে সময়ের দাগ, চারপাশে তরুণ তরুণীদের তর্ক। এক কোণে বসে একজন কবিতা লিখছে। ঋত্বিক কফির কাপে চুমুক দিয়ে বলল, আপনি জানেন, আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে চিত্রকর হব। হলেন না কেন? রং আমাকে আটকাতে পারতো না, তাই ক্যামেরা ধরলাম। ক্যামেরাও তো মানুষকে আটকে রাখে। ঋত্বিক মাথা নাড়ল। না, ক্যামেরা শুধু একটা মুহূর্তকে ধরে, মানুষকে নয়। অন্নপূর্ণা প্রথমবার বুঝল, এই মানুষটা শুধু ছবি তোলে না, সে ভাবেও। অনেক ভাবতে পারে। হঠাৎ ঋত্বিক জিজ্ঞেস করল, আপনি সুখী? প্রশ্নটা এত হঠাৎ এল যে অন্নপূর্ণা কফির কাপ নামিয়ে রাখল। তারপর অনেকক্ষণ চুপ থেকে বলল, এই প্রশ্নটা কেউ করে না, তাই করলাম। সব উত্তর দেওয়া যায় না। ঋত্বিক হেসে বলল, তাহলে উত্তর দেবেন না? এই কথাটাই অন্নপূর্ণাকে অবাক করল। অরিন্দম সবসময় উত্তর চায়, ঋত্বিক উত্তর চাইল না। সে শুধু অপেক্ষা করতে জানে। সন্ধেবেলা বাড়ি ফিরে অন্নপূর্ণা অনেকদিন পর আলমারির নিচে তাকে রাখা একটা পুরনো ডায়েরি বের করল। বিয়ের আগে লিখত, বিয়ের পর আর লেখা হয়নি। পাতা খুলতেই শুকনো শিউলি ফুল ঝরে পড়ল। কলম হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। তারপর লিখল, আজ একজন মানুষ আমাকে জিজ্ঞেস করল, আমি সুখী কিনা। অদ্ভুত, এত বছর পরে কেউ আমার সুখের খবর নিতে চাইল। আমি উত্তর দিতে পারিনি, কারণ আমি নিজেই জানি না সুখ দেখতে কেমন। কলম থেমে গেল। চোখের কোণে জল জমেছে। এদিকে ঋত্বিক নিজের ছোট্ট ভাড়া ফ্ল্যাটে ফিরে ক্যামেরার মেমোরি কার্ড খুলছিল। হঠাৎ ব্যাগের ভিতর থেকে একটা কাগজ বেরিয়ে এল। অন্নপূর্ণা অজান্তেই কফি হাউসের বিলের পেছনে একটা লাইন লিখে ফেলেছিল, সব মানুষ কথা বলে না, কেউ কেউ শুধু চুপ করে বেঁচে থাকে। ঋত্বিক কাগজটা অনেকক্ষণ ধরে দেখল। তার মনে হলো, এই নারীকে বোঝা সহজ হবে না। আর ঠিক সেই কঠিন পথের প্রতি যেন তার অদ্ভুত আকর্ষণ জন্মাচ্ছে। সেই রাতে কলকাতায় আর বৃষ্টি হয়নি। আকাশে এক ফালি চাঁদ উঠেছিল। অন্নপূর্ণা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো, বহু বছর ধরে সে শুধু একজনের স্ত্রী,
একজনের মা, একজন শিল্পপতির পরিচয়ের অংশ হয়ে বেঁচে আছে। আজ প্রথমবার সে নিজের নামটা আবার শুনল, অন্নপূর্ণা। কেউ তার পদবি উচ্চারণ করেনি, কেউ বলেনি অরিন্দম বাবুর স্ত্রী, শুধু বলেছিল অন্নপূর্ণা। আর এই সামান্য ঘটনাটাই তার ভিতরে অদৃশ্য এক পরিবর্তনের শুরু করে দিল। শহরের সঙ্গে নদীর সম্পর্কটা বড় অদ্ভুত। কলকাতা যতই নিজেকে কংক্রিটের শহর বলে দাবি করুক, দিনের শেষে সে গঙ্গার কাছেই ফিরে আসে। মানুষও তাই, যত দূরেই যাক, নিজের ভেতরের নদীটাকে এড়িয়ে যেতে পারে না। সেদিন বিকেলে অন্নপূর্ণা নিজেই ঋত্বিককে ফোন করেছিল। ফোনটা ধরতেই ওপার থেকে হাসির গলা। আমি ভাবছিলাম, আপনি আর কোনোদিন ফোন করবেন না। অন্নপূর্ণা একটু অপ্রস্তুত হয়ে বলল, আপনি খুব ব্যস্ত। ব্যস্ত মানুষই ফোন ধরতে সবচেয়ে বেশি চায়। বলুন, আজ, যদি আপনার সময় থাকে। ঋত্বিক কথা শেষ করতে দিল না। প্রিন্সেপ ঘাট। অন্নপূর্ণা অবাক। কি করে বুঝলেন? যারা অনেক কথা বলতে চায়, তারা ভিড়ের মধ্যে যায় না। সন্ধ্যের আলো তখন নরম হয়ে এসেছে। প্রিন্সেপ ঘাটের সাদা স্তম্ভগুলো গঙ্গার জলে লম্বা ছায়া ফেলেছে। নদীর ধারে কত মানুষ, কেউ প্রেম করছে, কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ বসে আছে। ঋত্বিক একটা কাগজের ঠোঙায় ভাজা বাদাম কিনে অন্নপূর্ণার দিকে বাড়িয়ে দিল। নিন। অন্নপূর্ণা হেসে বলল, আমাকে দেখে কি আপনার খুব সাধারণ মানুষ মনে হয়? ঋত্বিক বাদাম মুখে দিয়ে বলল, আমি তো আপনাকে অসাধারণ ভাবিই না। তাই, অসাধারণ মানুষদের আমি ভয় পাই, সাধারণ মানুষদের ভালোবাসি। অন্নপূর্ণা অনেকদিন পর প্রাণ খুলে হেসে ফেলল। হাসিটা শুনে পাশের বেঞ্চে বসা একটা ছোট্ট মেয়ে তাকিয়ে রইল। ঋত্বিক চুপচাপ সেই হাসিটা দেখছিল। তার মনে হলো, এই হাসির আড়ালে অনেক বছরের কান্না লুকিয়ে আছে। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা বলল, তোমার পরিবার। এই প্রথম সে আপনি থেকে তুমি তে নেমে এল। ঋত্বিক সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। ধীরে ধীরে বলতে শুরু করল, বাবা ছিলেন স্কুল শিক্ষক, খুব ছোটবেলায় মারা যান। মা এখন কৃষ্ণনগরে থাকেন। আমি মাসে একবার যাই। বিয়ে করনি। ঋত্বিক হেসে মাথা নাড়ল। ভালোবাসার সময় পাইনি। অন্নপূর্ণা মৃদু স্বরে বলল, ভালোবাসার জন্য সময় লাগে না, মানুষ লাগে। ঋত্বিক এবার তার দিকে তাকালো। অনেকক্ষণ, কোনো কথা নয়, শুধু তাকিয়ে থাকা। অন্নপূর্ণা চোখ সরিয়ে নিল। গঙ্গার ওপর তখন একটা লঞ্চ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঋত্বিক হঠাৎ বলল, তুমি কি সুখী নও? অন্নপূর্ণা উত্তর দিল না। তার বদলে বলল, তুমি জানো, আমার বিয়েটা কিভাবে হয়েছিল? ঋত্বিক মাথা নাড়ল। অন্নপূর্ণা নদীর দিকে তাকিয়েই বলতে শুরু করল, আমি তখন বাংলা নিয়ে এম.এ পড়ছি, কবিতা লিখতাম, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আবৃত্তিও করতাম। একদিন বাবা বললেন, ছেলেটা খুব ভালো, প্রতিষ্ঠিত, সংসারে কোনো কষ্ট হবে না। সে একটু থামল। আমাকে কেউ জিজ্ঞেসই করেনি, আমি কি চাই। ঋত্বিক খুব আস্তে বলল, তুমি না বলতে পারতে। অন্নপূর্ণা মৃদু হেসে উঠল। আমাদের প্রজন্মের মেয়েরা এত সাহসী ছিল না, ঋত্বিক। তার গলায় অভিযোগ ছিল না, ছিল শুধু ক্লান্তি। ঠিক তখনই অন্নপূর্ণার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, অরিন্দম। অন্নপূর্ণা ফোনটা ধরল। কোথায়? বাইরে। কখন ফিরবে? আর একটু পরে। আজ রাতের ডিনারে মন্ত্রী আসছেন। তুমি ভুলে যাওনি তো? অন্নপূর্ণা চোখ বন্ধ করল। সত্যিই ভুলে গিয়েছিল। অরিন্দম আবার বলল, 7টার মধ্যে বাড়ি এসো। লাইন কেটে গেল। ঋত্বিক কিছু জিজ্ঞেস করল না, শুধু নদীর দিকে তাকিয়ে রইল। অন্নপূর্ণা ধীরে বলল, জানো, আমার জীবনে সবকিছু সময় মেনে হয়। কখন উঠব, কোথায় যাব, কি পরব, কার সঙ্গে কথা বলবো। ঋত্বিক শান্ত গলায় বলল, আজ প্রথম তুমি সময় ভেঙেছ। অন্নপূর্ণা চমকে তাকালো। হয়তো সত্যিই তাই। ফিরে আসার আগে ঋত্বিক ব্যাগ থেকে ছোট্ট একটা বই বের করল। জীবনানন্দ দাশের কবিতার বই। ভিতরে প্রথম পাতায় শুধু লিখল, যে মানুষ নিজের ভেতরের নদীকে ভুলে যায়,
সে একদিন মরুভূমি হয়ে যায়। ঋত্বিক। অন্নপূর্ণা বইটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে হলো, বহুদিন পরে কেউ তাকে কোনো দামি উপহার নয়, একটা অনুভূতি দিল। সেই রাতেই অরিন্দমের বাড়িতে বিশাল ডিনার পার্টি বসল। হাসি, রাজনীতি, ব্যবসা, দামি মদ, বিদেশি খাবার। অন্নপূর্ণা নিখুঁত শাড়ি পরে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিল। একজন মন্ত্রী মজা করে বললেন, অরিন্দম, তোমার স্ত্রীকে নিয়ে কোনোদিন অনুষ্ঠানে আসো না কেন? এত সুন্দর মানুষকে লুকিয়ে রাখো কেন? অরিন্দম হেসে উত্তর দিল, ও এসব ভিড় পছন্দ করে না। অন্নপূর্ণা চুপ করে রইল। এটা শুনে তার আর রাগ হলো না। কারণ সে বুঝতে শিখছে, কিছু মানুষ মিথ্যা বলে অন্যকে ঠকানোর জন্য নয়, নিজেদের তৈরি করা পৃথিবীটাকে অটুট রাখার জন্য। রাত গভীর হলে বারান্দায় এসে দাঁড়ালো সে। ব্যাগ থেকে জীবনানন্দের বইটা বের করল। প্রথম পাতায় লেখা সেই লাইনটায় আঙুল বুলিয়ে খুব আস্তে বলল, আমি কি সত্যিই মরুভূমি হয়ে গেছি? দূরে কোথাও বিদ্যুৎ চমকাল। তার মনে হলো, দীর্ঘ খরার পরে হয়তো জীবনে প্রথম বৃষ্টির গন্ধ নেমে আসছে। দেনা পাওনা।